আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আলহামদুলিল্লাহ এখন থেকে আরবি ভাষায় কিভাবে লিখতে হয়, কিভাবে হরফ লিখতে হয়, কিভাবে মিলিয়ে লিখতে হয়, কিভাবে বাক্য লিখতে হয়, কোরআন শরীফের আয়াত কিভাবে লিখতে হয়, আপনি যে একটা আরবিতে যে কথা বলবেন, একটা কিছু লিখবেন, ওটা কিভাবে লিখতে হয়, A to Z সবকিছু আমরা একটা ক্লাসের মধ্যে জানবো ইনশাল্লাহ। তো আজকে আমরা অবশ্যই আজকের ক্লাসটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ভালোভাবে যদি আজকের ক্লাসটা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আহ আরবি হাতের লেখা ঠিক করতে পারবেন। আর অবশ্যই আমাদের যে আরবি হাতের লেখার খাতা যে আছে, এই খাতাটা অবশ্যই আপনি সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে। তাহলে এটা আপনারা আরো বেশি প্র্যাকটিস ভালোভাবে করতে পারবেন। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি কি করেছেন আমাদেরকে আরবি ভাষার যে হাতের লেখা শেখার জন্য এই যে একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। তো আরবি ভাষার যে সুন্দর হস্তলিপি, মানে আরবি সুন্দরভাবে লেখা, এটাকে একটা দক্ষতা, যেটা আপনি আহ যেটা লিখে আপনি একজনকে আকর্ষণ করতে পারেন। তো অবশ্যই আমাদের যে রেহলাতুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষায় পথ চলা, এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করেছেন, এবং এটার সাথে আপনারা এই খাতাটা অবশ্যই আশা করি পেয়ে গিয়েছেন। তো আমরা তার আগে কিছু বেসিক বেসিক বিষয়গুলো জানি। যে আরবি হস্তলিপি শৈলী, আরবি হস্তলিপি বিভিন্ন সুন্দর শৈলী বা খত রয়েছে। মানে আরবি ভাষায় যে আপনি যে লিখবেন, এই লেখার অনেক অনেক খত বা ফন্ট আছে, লেখার কৌশল আছে, লেখার ধরন আছে। এখন এর মধ্যে প্রসিদ্ধ ছয়টি হচ্ছে কি: খত্তে নাসখ, খত্তে নাসখ, গত্তে নাসখ, যেটা আমরা আহ পরের ক্লাসে শিখবো। আজকে আমরা আহ খত্তে আজকে আজকে আমরা খত্তে নাসখই শিখবো। খত্তে নাসখ যেটা আপনার কি কোরআন শরীফে লেখা হয়, এবং যেটা আপনার কি কোরআন শরীফ বিভিন্ন বইয়ে, যে স্বাভাবিক বইয়ে যেসব লেখা হয়, যেভাবে মানুষরা যারা মানে নতুন, তারা যে ফন্টটা শিখে সেটাকে বলে খত্তে নাসখ। আর খত্তে রকা, এটা আপনার ধরেন এটাও একটা লেখার ফন্ট, এটাও ব্যবহার হয় খত্তে সুলুস, খত্তে দিওয়ানি, খত্তে ফার্সি ইত্যাদি। খতের নিজস্ব নিয়ম ও সৌন্দর্য বিদ্যমান। এই অনুশীলন বইটি আমরা শুধু খত্তে নাসখের গুরুত্ব দিয়েছি। মানে এই অনুশীলনে আমরা কি, এই খাতায় আমরা কি শুধু আজকের ক্লাসে আমরা শুধু খত্তে নাসখ শিখবো, তারপরের ক্লাসে আমরা খত্তে রোকা শিখবো। এই দুটা নসখের যে কোনো একটা শিখলে চলবে। খত্তে সুলুস, খত্তে দিওয়ানি, খত্তে ফারিসি এসব শেখার আপনার কোনো প্রয়োজন নাই। প্রথম খত্তে নাসখ কিংবা খত্তে রোকা দুটা যে কোনো একটা শিখলেই হবে আপনার। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি আরবি ভাষায় লিখতে পারেন না, আপনি আরবি ভাষায় কিছুই লিখতে পারেন না, আপনি নতুন, একবারে শুরু করছেন, কোরআন শরীফ পড়া শিখছেন। তো অবস্থা আপনাকে খত্তে আহ নাসখ শেখাই সবচেয়ে বেটার হবে, কারণ এটা সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে। খত্তে নাসখ বেছে নেওয়ার কারণ কি: স্পষ্টতা ও পাঠন যোগ্যতা। খত্তে নাসখ অক্ষরগুলো স্পষ্ট ও সহজ পাঠযোগ্য, যা নতুন শিক্ষার্থীর জন্য কি সুবিধাজনক। শিক্ষার ভিডিও, আরবি শেখার শুরুর জন্য এটি চমৎকার ভিত্তি তৈরি করে। এই লিপি আয়ত্ত করতে পারলে অন্যান্য লিপি কি শেখা সহজ হতে পারে। মানে খত্তে নাসখ আপনি যদি লেখা শেখেন, তাহলে অন্যান্য যে খত আছে ওগুলো আপনি সহজে লিখতে পারবেন। কোরআনের লিপি, কোরআন কারীম সাধারণত খত্তে নাসখ লিপিতে মুদ্রিত হয়, তাই এই লিপি অনুশীলন করলে কোরআন পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। কিভাবে শিখবেন? এই অনুশীলন বইটি, মানে আপনাদের যে এই খাতা, এই খাতাটাকে আপনারা সংগ্রহ করবেন। এই খাতাটা আপনি কি করবেন, আপনাকে ধাপে ধাপে আরবি লেখার ক্ষেত্রে সাহায্য করবে। এর জন্য আপনাদের বলা হচ্ছে এই খাতাটা আপনারা সংগ্রহ করবেন। হরফ পরিচিতি, প্রথম আমরা কিভাবে কি শিখবো? হরফ পরিচিতি, প্রতিটি হরফের রূপ ও লেখার নিয়ম মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমরা একটু পরে শিখবো। অনুশীলন, প্রতিটি হরফ আলাদাভাবে এবং যুক্ত অবস্থায় লেখার অনুশীলন করবো, মানে আলাদাভাবে এবং যুক্ত অবস্থায় লেখার আহ, নিয়ম, এটা আমরাও শিখবো একটু পরে ইনশাল্লাহ। বইটিতে সঠিক আকার লেখার দিক নির্দেশনা দেওয়া আছে। শব্দ বাক্য, ধীরে ধীরে ছোট শব্দ বাক্য লেখার অনুশীলন শুরু করুন। আমাদের মূল বইয়ের শব্দ ও বাক্যগুলো এখানে সহায়ক হবে। আমরা একটু পরে শিখবো এটা। নিয়মিত চর্চা, প্রতিদিন বিশ্ব অনুশীলন করে হাতে লেখা সুন্দর করার অভ্যাস করে তুলুন। ধৈর্য ধরুন,
তাড়াহুড়া না করে আপনারা তাড়াহুড়া করবেন না যে এই আজকের মধ্যেই শিখতে হবে, এমন না। আপনি অল্প অল্প করে শিখেন, শিখতে শিখতে আপনাদের আহ এটা আরবি হাতের লেখা সুন্দর হয়ে যাবে, শিখতে পারবেন। প্রতিদিন আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখেন, এটাই ভালো হবে। প্রতি নির্দিষ্ট সময় অনুশীলন করে হাতের লেখা সুন্দর করা অভ্যাস করে তুলুন। তাড়াহুড়া না করে ধীরে ধীরে মনোযোগ সহকারে অনুশীলন করুন। নিয়মিত চর্চার মাধ্যমে আপনার হাতের লেখা অবশ্যই উন্নতি আসবে। আমরা আশা করি এই অনুশীলন বইটি বা রেহলাতুল আরবিয়া বইটির সাথে সম্মিলিতভাবে আপনাকে সুন্দর আরবি হাতের লেখা শিখতে এবং আরবি ভাষার সৌন্দর্য আরো ভালোভাবে উপলব্ধি করতে কি করবে, ইনশাআল্লাহ সাহায্য করবে। তো আমরা শুরু করি। তো এখানে তার আগে আমরা একটা হোয়াইট বোর্ডে যাই। হোয়াইট বোর্ড শেয়ার করি। আচ্ছা, তো আমরা প্রথমে হরফগুলো লেখা শিখবো। হুম, আচ্ছা, প্রথমে আমরা হরফগুলো লেখা শিখবো। আপনারা খাতাটা অবশ্যই সংগ্রহ করবেন। খাতা সংগ্রহ না করলে এটা আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, প্রথমে আমরা আলিফ। প্রথম হরফ কি? আলিফ। আলিফ কিভাবে লিখতে হয়? এই যে কলম আছে না, এই যে কলমের মধ্যে টান, এই যে আপনারা এত কঠিন ভাবে লিখতে হবে না, শুধু আপনি কি কলমের মধ্যে এই যে একটা আলিফ এভাবে লিখলে চলবে। একটা টান দিবেন, সোজা একটা টান দিবেন, তাহলে কি হয়ে গিয়েছে? আলিফ হয়ে গিয়েছে। কিভাবে লিখবেন? এই যে আলিফ এভাবে টান দিবেন, তাহলে কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কি করছেন? কলমের মতো একটা সোজা টান দিচ্ছেন, শেষ, আলিফ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে বা। বা কিভাবে লেখে? এই যে এভাবে নৌকা আছে না, নৌকার মতো করে নৌকা, এই যে বা। কিভাবে করছে? এই এই যে এইভাবে লিখতে হবে। এটা বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা খাতায় লিখবেন যখন, তখন কি সোজা করে লিখবেন। হুম। বাটা কিভাবে লেখে? এই যে এভাবে লেখে, নৌকার মতো টান দিয়ে এভাবে লেখে। নিচে আপনি এক নোকতা এই যে একটা ফোঁটা দিলে কি বা। কিভাবে লিখছেন? এই যে এভাবে প্রথমে এই এই যে নৌকার মতো করে এভাবে টান দিচ্ছেন। আমি আবার দেখাই, এই যে এভাবে টান দিচ্ছেন। আবার দুই উপরে দুই নোকটা দিলে কি হয়ে যায়? তা হয়ে যায়। কি হয়ে যাচ্ছে? এই যে উপরে দুই দুই নোকটা দিলে তা। বুঝতে পেরেছেন কিভাবে লিখছে? এই যে এভাবে লিখছে, তা। আর উপরে যদি আপনি তিন নোকতা দেন তাহলে কি হয়ে যায়? তা হয়ে যায়। এই যে এভাবে দিবেন, এভাবে। কিভাবে? এই যে এভাবে, এভাবে, এভাবে। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি। বা তা আছে, আপনি আমার সাথে সাথে আপনাদের খাতায় লেখেন, যে খাতা আছে খাতাটাই লেখেন। এভাবে বা। এভাবে টান দিচ্ছেন কিভাবে? এই যে এভাবে, হ্যাঁ। নিচে এক ফোঁটা দিলে বা, উপরে দুই ফোঁটা দিলে তা, আর উপরে আরেক ফোঁটা দিলে মানে তিন ফোঁটা দিলে কি? তা। বা তা সা, এভাবে লেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে জিম। জিম কিভাবে লেখে? এই যে এভাবে টান দিবেন প্রথমে। কিভাবে? এভাবে, এভাবে, এভাবে টান দিয়ে এই যে এভাবে, এভাবে টান দিয়ে এই যে। কি করছেন? প্রথমে এই যে এভাবে সোজা করে অল্প করে টান দিচ্ছেন, তারপরে একটু এদিকে নিয়ে আসছেন, তারপরে এই যে তিন কোণা করছেন। তিন কোণা করার পরে এই যে এদিক দিয়ে একটু ঘুরাই দিচ্ছেন, হয়ে যাচ্ছে কি? জিম। আমি আবার দেখাই, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন কিভাবে লেখা হচ্ছে। প্রথমে এই যে এভাবে দিবেন, তারপর এভাবে, তারপর এভাবে,
এই যে এভাবে জিম। প্রথমে এই যে এভাবে ছোট করে টান, এভাবে টান, তারপর এভাবে টান, এই যে এই যে এভাবে টান দিলেন। প্রথমে এই তিন কোণা লিখলেন, বুঝতে পেরেছেন? এই তিন কোণা লেখার পরে এই যে মাঝখান থেকে আপনি একটু বাঁকা করে দেন, কাজ ইয়ার করে দেন, হয়ে গিয়েছে কি জিম। বুঝতে পেরেছেন? আর যদি নোকটা মাঝখানে নোকটা দেন তাহলে জিম, নোকটা না দিলে কি হা, আর উপরে নোকটা দিলে কি ফা। এভাবে লেখা যায়। হ্যাঁ, আমি আবার লিখে দিচ্ছি। যে এভাবে লিখতাম। কিভাবে? এভাবে লিখবেন। এটা আবার একটু কচও দিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা কচ দিলে আরো ভালো। আবার আপনি সোজা করেও দিতে পারেন। এভাবে লিখবেন। এভাবে লিখলে হয়ে যাবে। মাঝখানে নুক্তা দিলে জিম, উপরে নুক্তা দিলে খ, আর নুক্তা না দিলে কি হা। জিম হা খ হয়ে গেল। তারপরে ডাল। ডাল কিভাবে লিখতে হয়? ডাল এই যে এইভাবে লিখতে হয়। এইভাবে টান দিবেন, এই যে ডাল। একবারে এই চোকা না করে এই যে এভাবে ক্রিয়া করে দিন গোল করে। বুঝতে পেরেছেন? চোকাও দিতে পারেন, সমস্যা নেই। ডাল। বুঝতে পেরেছেন? ডাল এভাবে দিবেন। কিভাবে দিচ্ছেন? এই যে এভাবে ডাল, আর উপরে এক নুক্তা দিলে কি রাল হয়ে যাবে। তারপরে র এবং ঝা। র ঝা কিভাবে লেখে? ডাল তো এভাবে লিখেছেন তাই না? লাইনের উপরে থাকবে। খাতার যে লাইন থাকে লাইনের উপরে থাকবে এমন। আর র হবে এই যে লাইনের এভাবে টান দিয়ে নিচের দিকে লাইনের নিচে চলে আসবে। জিমটাও কি, এই যে জিমটাও লাইনের মানে এই মাথাটা উপরে থাকবে, আর এটা কি, এই যে ই বরাবরটা নিচে থাকবে। ডাল কি লাইনের উপরে থাকবে, আর রটা কি লাইনের মাঝখান মানে লাইন উপর এবং মাঝে থাকবে। নিচে কি বেশি থাকবে, উপর থেকে একটু সরু হবে, নিচে দিকে কি শেষ হবে। র কিভাবে লিখছেন? ডাল তো এইভাবে ছিল, আর র কি এভাবে, এভাবে। বুঝতে পেরেছেন? উপরে এক নুক্তা দিলে কি ঝা। লাইনের এই যে এভাবে থাকবে, লাইন যে থাকবে লাইনের উপর সামান্য একটু থাকবে, আর বেশিরভাগ কি লাইনের নিচে থাকবে। আর ডাল পুরোটাই কি উপরে থাকবে, সামান্য একটু বের করতে পারেন বা নাও বের করতে পারেন, আপনার ইচ্ছা। র ঝা। তারপরে সিন। সিন কিভাবে লিখতে হয়? সিন এই যে তিনটা মাথা দিবেন আগে, মাথা দেওয়ার পরে তারপর এভাবে লিখবেন। কি করছেন? প্রথমে এভাবে এভাবে তিনটা গোল করলেন, তারপর এই যে এখান থেকে এইভাবে আরেকটা গোল করলেন বড় করে। প্রথমে এভাবে, তারপর এভাবে করলেন। এখন সিনের উপর তিনটা নুক্তা দেন, তাহলে কি হয়ে যায়? সিন হয়ে যায়। আচ্ছা। তারপরে সদ। সদ কিভাবে লেখে? দেখেন, সদ এই যে প্রথমে একটা গোল করলেন, গোল করার পরে এইভাবে একটা নুক্তা দিবেন। কিভাবে? এই যে এভাবে, প্রথমে এভাবে গোল করলেন, তারপরে এই যে এখান থেকে একটা ইয়া করে দিবেন সদ। উপরে এক নুক্তা দিলে কি হয়ে যায়? দদ হয়ে যায়। তারপরে ত। ত কিভাবে লেখে দেখেন? ত এই যে প্রথমে কি করবে, এইভাবে একটা গোল দিবেন। কিভাবে? একবারে গোল না, এই যে এভাবে ত, এই যে এভাবে কি করছেন, এভাবে, এই যে এভাবে, মানে একটু তিন কোণার মতো করে ইয়া করে লিখবেন গোল, তারপরে উপর দিয়ে একটা কি আলিফের মতো বসাই দেবেন। কিভাবে লিখছেন? এভাবে। তো উপরে এক নড়তে দিলে কি জ। তারপরে আইন। হ্যাঁ, আইন কিভাবে লেখে দেখেন? আইন এই যে এভাবে গোল দেয়। প্রথমে এভাবে কি গোল দিবেন, গোল দেওয়ার পর এই যে এভাবে লিখবেন। কিভাবে দিচ্ছেন? গোল দেওয়ার পর এভাবে টান দিচ্ছেন। প্রথমে গোল, তারপরে বড় গোল। বুঝতে পেরেছেন? আইন উপরে উঠতে দিলে কি গয়েন। প্রথমে এভাবে, প্রথমে কি এভাবে, তারপরে এভাবে, উপরে উঠতে দিলে কি গয়েন। তারপরে দেখেন ফা। ফা হবে আপনার কি এইভাবে লম্বা টান।
ফা, এভাবে লম্বা টান দিতে হবে। কি করছেন, এই যে বাটা আছে না, বাটার মধ্যে কি এমন ছিল তাই না, খালি বায়ের মাথাটাকে একটু গোল করে দিচ্ছেন আর উপরে এক নুক্তা দিচ্ছেন, তাহলে কি হয়ে যাচ্ছে, পা হয়ে যাচ্ছে। বায়ের মতন কি লম্বা থাকবে, বুঝতে পেরেছেন? এভাবে গোল চিহ্ন দিয়ে বায়ের মতো লিখে উপরে কি এক গোল এখানে এক মাথায় মানে ডান মাথায় কি গোল চিহ্ন দিবেন, গোল করবেন, মাথাটা গোল করবেন, উপরে এক নুক্তা দিবেন, তাহলে কি পা। আর কফটা কিভাবে লেখে, কফটা এভাবে লেখে। এটা কি গোলের মতো, পুরা গোল, আর এটা তো গোল না তাই না, এটা নৌকার মতো। এটা কফ, এভাবে, এভাবে লিখতে হবে। প্রথমে মাথা গোল করে নিচের দিকে টান দিবেন, এই যে এভাবে, তাহলে দুই নোক্তা, কফ হা কফ। তারপরে কাপ কিভাবে লেখে, কাপ দেখেন এইভাবে প্রথমে টান দিবেন, প্রথমে কি আলিফ, তারপরে এই যে এভাবে টান দিবেন, তারপরে একটা ছোট একটা হামজা দিবেন, হয়ে যাবে। এভাবে, এভাবে, প্রথমে কি এভাবে টান, এভাবে টান, এভাবে, আবার এভাবেও লিখতে পারেন, এভাবে। তবে এটা আমরা পরে শিখবো, এটা আরেকটা ফোনতে শিখবো। এটা কা। তাহলে লাম, লাম কিভাবে লেখে, এই যে লাম, প্রথমে আলিফ, তারপরে এই মাথাটা একটু গোল করে দেন, লাম, প্রথমে কি এই যে লাম, বুঝতে পেরেছেন? তারপরে মিম কিভাবে লেখে, প্রথমে গোল চিহ্ন, তারপর এই যে এইভাবে, মিম, প্রথমে গোল, তারপর এই যে এইভাবে, বুঝতে পেরেছেন? তারপরে নুন কিভাবে লেখে, এই যে কফ নুন একই রকম, খালি মাঝে যে এক যে মাথা গোল আছে এই যে নুন, নুন, এই যে গোল দিয়ে মাঝখানে লোকটা, গোল, মাঝখানে লোকটা। তার ওয়াও কিভাবে লেখে, ওয়াও মাঝখানে গোল দিবেন, এই যে ওয়াও, ওয়াও। তারপরে হা, তো বড় হা তো আমরা এভাবে লিখেছিলাম তাই না, বড় হা এভাবে লিখছিলাম, মুখটা দিনে হা হয়েছে, ছোট হা, এটা ওটা হা, আর এটা কি হা। তো এটা কিভাবে লেখে, এটা এই যে এভাবে দিবেন, এভাবে, বুঝতে পেরেছেন? গোল চিহ্নটা কি গোল চিহ্ন হবে না একবার, এই যে এভাবে, হ্যাঁ। আবার দেখবেন গোলতা, গোলতা কিভাবে লেখে, এই যে হায়ের উপর দুইটা নোক্তা দেয়, তাহলে কি হয়ে যায়, হায়ের উপর দুই নোক্তা দেয়, তাহলে কি তা। তার ইয়া কিভাবে লেখে, ইয়া এভাবে লিখবেন, এই যে এভাবে, প্রথমে আলিফ এই হামজার মাথাটা দিবেন, হামজার মাথাটা দিয়ে এইভাবে টান দিবেন, বুঝতে পেরেছেন? নিচ থেকে এইভাবে নিচে দুই নোক্তা দিবেন, তাহলে ইয়া। তার হামজা কিভাবে, হামজা হচ্ছে আপনার এভাবে লেখা, এভাবে, বুঝতে পেরেছেন? আপনারা এই যে প্র্যাকটিসের খাতাটা, এটা আপনারা ইয়া করবেন, সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে, সংগ্রহ করার পরে আপনারা এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? তো এখন আমরা পিডিএফ এ চলে যাই, পিডিএফটা দেখেন। দেখেন আরবি ভাষা 29টা হরফ, এখানে তো সবগুলো লিখে দেওয়া আছে, এই যে আবার দেখেন হালকা ভাবে এখানে দিয়ে দেওয়া আছে সকল হরফ। এই হালকার উপর কি আপনারা ঘুরাবেন, এই হালকার উপর কি আপনারা হাত ঘুরাবেন, এই যে এটার উপর, এই যে এটার উপর যে হালকা করে দেওয়া আছে এটার উপর কি ঘুরাবেন, হাত ঘুরাবেন, বা লেখা আছে তা, সবগুলো হরফ কি এভাবে এই হালকা ভাবে দিয়ে দেওয়া আছে, এই হালকার উপর কি হাত ঘুরাবেন, ঘুরে এটা ভাবে সবগুলো হরফ কি প্র্যাকটিস করবেন, সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, সবগুলো হরফ দিয়ে দেওয়া আছে, তারপর আবার আলিফ, আলিফ দেওয়া আছে, আলিফের উপর আবার হামজা দেওয়া আছে, এটাও আপনারা প্র্যাকটিস করবেন। এখানে যে ভাই প্রথমে তো তিনটা হালকা দেওয়া আছে, তারপর কোনগুলো আপনারা ঘুরাবেন, এখানে হামজা, আলিফের নিচে হামজা, এখানে কখন কোনটা ব্যবহার, এটা তো আপনারা আরবি কোরআন শরীফ পড়া শিখবেন, কিংবা আরবি যখন আরবি ভাষা শিখবেন তখন বুঝতে পারবেন। কখনো দেখবেন আলিফের নিচে হামজা আছে, কখন আলিফের উপর হামজা আছে। এটা জবর জেরের মানে জবরে, জবর এবং পেশের অবস্থা আলিফের উপর হামজা থাকে, আর আপনার কি জের অবস্থা আলিফের নিচে হামজা থাকে। আবার কিছু আলিফ আছে যেগুলো কি হামজা কোনো কিছু যুক্ত করতে হয় না। কোরআন শরীফে তো আপনারা এই চিহ্ন দেখবেন তাই না, তিন আলিফ টানতে হয় কিংবা চার আলিফ টানতে হয়, তারপরে লাম কিভাবে লিখতে হয়, কাফ কিভাবে লিখতে হয়,
সবগুলো হরফ এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা কি করবেন, এটার উপর সবগুলো ঘর পূরণ করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, সবগুলো হরফ দিয়ে দেওয়া আছে। তারপরে দেখেন, আমরা একটা নতুন বিষয় শিখি, সেটা হচ্ছে দুই পেশ যুক্ত, অর্থাৎ যে হরফগুলো ডানেও মিলে বামেও মিলে, অর্থাৎ দুই পাশে যুক্ত হয়। মানে আরবি ভাষায় যে 29টা হরফ আছে, এই 29টা হরফের মধ্যে কিছু হরফ আছে যেগুলো আপনি যদি ওই হরফটা, একটা শব্দ তো একটা হরফ দিয়ে তো হয় না, শুধু আলিফ দিয়ে তো একটা শব্দ হয় না স্বাভাবিকভাবে। হ্যাঁ হয়, ওটা স্বাভাবিকভাবে আপনার কি দুই তিন এমন হরফ লাগে। তো আপনার আলিফ দিয়ে আপনার, ধরেন আপনার একটা শব্দ বানাবেন, একটা শব্দ দিয়ে হরফ হয়, শব্দ হয়, সমস্যা নাই। এখন আপনি চাচ্ছেন দুইটা শব্দ দিয়ে আপনি কি দুইটা হরফ দিয়ে একটা শব্দ বানাবেন। এখন দুইটা হরফ, ধরেন আপনি বা এবং বা এবং লাম, এই দুইটা শব্দ দিয়ে আপনি কি একটা শব্দ বানাতে চাচ্ছেন। তখন আপনি কিভাবে লিখবেন? এভাবে তো আর লিখবেন না, প্রথমে বা তারপরে লাম, এভাবে তো আপনি এই ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে তো লিখবেন না। ইংরেজিতে যেভাবে লেখেন ওটা তো ভিন্ন কথা। কিন্তু বাংলাতেও দেখেন, এই যে আমার, আমার যখন লিখি তখন কি আমরা এভাবে লিখি মাঝখানে খালি ম, আকারও বাদ দিয়ে, আকারও বাদ, ম আকার দিলাম, সমস্যা নাই, তারপরে এভাবে তো আমরা লিখি না। আমরা কিভাবে লিখি? আমার, এটাকে আমরা কিভাবে লিখি? আমার, এই যে টান দিয়ে টান দিয়ে এই একসাথে লিখছি, তাই না? এই যে আমার, ঠিক আছে, এটাতে আমরা আর বাংলাতে এভাবে লিখি, মিলিয়ে লিখি। এখন আরবিতে আপনি যদি এভাবে মিলিয়ে লিখতে চান, বুঝতে পেরেছেন? এখন আপনি এটা কিভাবে লিখবেন? বা লাম এভাবে আলাদা আলাদা ভাবে লিখবেন? না, এভাবে আলাদা আলাদা ভাবে লিখতে পারবেন না। লিখলে কি এটা আপনার বেশিরভাগ জায়গায় ভুল ধরা হবে। এই জন্য আপনাদের কি করতে হবে, মিলিয়ে লিখতে হবে। মানে দুইটা হরফ আসলে একসাথে মিলিয়ে লিখতে হবে, দুইটা তিনটা হরফ আসলে কি মিলিয়ে লিখতে হবে। এখন কিভাবে মিলিয়ে লিখবেন, মিলাবেনটা কিভাবে, এটা তো আপনাদেরকে শিখতে হবে, তাই না? এখন কিছু হরফ আছে যেগুলো কি আপনার শুরুতে, মানে এই দেখেন বা, কখনো বা, বার আগে এখানে বা আলাম, এখন আপনি ধরেন উম কফ, কফ বা লাম, এখন ধরেন বা, এই বাটা এখানে কি আছে, মাঝখানে আছে। মাঝখানে আসলে কিভাবে বা লিখতে হয়? আবার বা যদি শুরুতে আসে তাহলে বাটাকে কিভাবে লিখতে হয়? আবার বা যদি লাস্টে আসে তাহলে বাটাকে কিভাবে লিখতে হয়? তার মানে কি একটা হরফ শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে, শেষেও আসতে পারে। এখন কোনটাকে কিভাবে লিখতে হয়? এই বাটাকে কি আগের হরফের সাথে আপনি যদি এই যে মটাকে যেভাবে আপনি রয়ের সাথে আপনি কি করেছেন, এই মটাকে সরিয়ার সাথেও যুক্ত করতে পেরেছেন, রয়ের সাথেও যুক্ত করতে পেরেছেন। মানে দুই পাশে যুক্ত করতে পেরেছেন, ডানেও যুক্ত করতে পেরেছেন, বামেও যুক্ত করতে পেরেছেন। এই যে মটাকে আমার, মটাকে সরিয়ার সাথেও যুক্ত করতে পেরেছেন, মটাকে কি রয়ের সাথেও যুক্ত করতে পেরেছেন। এখন এই মটাকে যে আপনি দুই পাশে যুক্ত করছেন, আরবিতে কিছু হরফ আছে যেগুলো কি দুই পাশেই যুক্ত করা যায়, শুরুতেও যুক্ত করা যায়, মাঝেও যুক্ত করা যায়। সে সে আগের হরফের সাথেও যুক্ত করা যায়, পরের হরফের সাথেও কি করা যায়, যুক্ত করা যায়। আর কিছু হরফ আছে যেগুলো কি শুধু উম ডানের হরফের সাথে যুক্ত করা যায়, বামের হরফের সাথে কি করা যায় না, যুক্ত করা যায় না। যেমন ধরেন আপনি কথার কথা ধরেন, কথা আমার মটাকে যুক্ত করেছে, কিন্তু আহ কলম দেখেন, এই কথার কথা এটা, দেখেন কলম, এই যে লটাকে ধরেন আপনি শুধু ডানের হরফের সাথে ডানের হরফের সাথে যুক্ত করতে পারছেন বর্ণের সাথে, কিন্তু ময়ের সাথে কি আপনি যুক্ত করতে পারছেন না। তো আরবিতেও এমন আছে যে, মানে বাংলাতে তো এমন নাই, বাংলাতে সবগুলোই যুক্ত হয়, কিন্তু আরবিতে এমন আছে যেগুলো কি মানে কিছু হরফ ডানে বামে উভয়ের সাথে যুক্ত হয়, আর কিছু কি বামের সাথে যুক্ত হয় না। তো বাটা ধরেন দু ইয়া, ডানের সাথেও যুক্ত হয়, বায়ের সাথে যুক্ত হয়, ডানের সাথেও যুক্ত হয়, তাহলে ডান, ধরেন কম, এই যে বা লিখলাম। তারপরে বামের সাথেও কি হয়, যুক্ত হয়, লাম, এই যে দেখছেন বা, এটা এভাবে লাগে কবিলাম। এই বাটা উভয়ের সাথে যুক্ত হলো, কিন্তু দেখেন আলিফ,
আলিফ এটা কি আপনার শুধু ডানের সাথে যুক্ত করতে পারবেন, বামের সাথে যুক্ত করতে পারবেন না। যেমন ধরেন মা, মা, এই যে মা আলিফ র, এভাবে লিখছেন, এই যে মাঝখানে ফাঁকা দিচ্ছেন, এই যে মাঝখানে একটা ফাঁকা দিচ্ছেন, আপনি বামের সাথে মিলাতে পারছেন না। বুঝতে পেরেছেন? তো এটাই যে কিছু 22টি হরফ আছে যেগুলো কি মানে আপনি দুই দুই পাশের সাথে যুক্ত হবে, অর্থাৎ আপনি শুরুতেও আনতে পারবেন, মাঝেও আনতে পারবেন, শেষেও আনতে পারবেন, তিনটি অবস্থায় বেরোয়। যেমন বা, বা যদি আপনি শুরুতে আনেন, স্বাভাবিকভাবে বা বর্ণ আমরা এইভাবে লিখি পূর্ণ হরফ ঠিক আছে। এখন যদি বাটাকে আপনি যদি কোনো শব্দের শুরুতে আনেন, ধরেন বা 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 একটা শব্দ ধরেন, এখন বাটাকে যদি এই বা 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 শব্দের শুরুতে আনেন, তাহলে কিভাবে বা লিখতে হয়? এই যে এভাবে লিখতে হয়। আর মাঝখানে আনলে কিভাবে লিখতে হয়? যে বা, এভাবে লিখতে হয়। আর শেষে আনলে কিভাবে লিখতে হয়? এভাবে। এই যেমন দেখেন বা, বা, বা বাবু। বুঝতে পেরেছেন? তারপরে তা, এই যে তা একই ভাবে, তা তা, তা তা তা। তারপরে সা সা, সা সা সা, এভাবে। জিম, দেখেন জিম শুরুতে আনলে এভাবে, মাঝে আসলে এভাবে, শেষে আনলে এভাবে, যা যা যোগ। তারপরে হা, শুরুতে আনলে এভাবে, মাঝে, শেষে, এই যে তিনটা। তার খ, একইভাবে কি আপনার এই যে সকল 22টা হরফ এখানে দিয়ে দেওয়া আছে, এবং খালি ঘর এবং কিছু হরফ দিয়ে দেওয়া আছে, আপনারা কি এটা প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করা ছাড়া এটা হবে না। আচ্ছা, তারপরে আর কিছু 22টি হরফ তো আমরা বললাম, এখন আরো যে 7টা হরফ, আহ এই 7টা হরফ কি হয় আপনার বামের ডানের হরফের সাথে যুক্ত হয়। যেমন আলিফ, এই আলিফটাকে যেমন দেখেন, আপনি যদি আলিফটার পরে যদি মাঝখানে আগের হরফের সাথে লেখেন, তাহলে কিভাবে লিখবেন? তা আলিফ, এইভাবে তা লিখবেন, তা আলিফ। বুঝতে পেরেছেন? মিলিয়ে লিখছেন, এটা হচ্ছে কিভাবে লিখছেন? এই যে তা আলিফ, এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে কি তা, মিলাতে পারছেন। কিন্তু আপনি যদি আলিফটাকে আহ বামের হরফের সাথে মিলাতে চান, যেমন দেখেন তা তুন, ধরেন এখানে এই যে তা, এই যে আলিফ, মাঝখানে দেখেন এটা আলিফের পরে যেটা তা আছে, এই তার সাথে কি আপনি মিলাতে পারছেন না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আলিফটাকে বামের হরফের সাথে মিলানো যায় না, আলাদা ভাবে লিখতে হয়। যেমন দেখেন তা আলিফ, আলিফ তা, এটা একসাথে মিলানো যাচ্ছে না, আলাদা ভাবে লিখতে হচ্ছে। এখানে প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। ডাল, এই ডালটা আপনি আগের সাথে মিলাতে পারবেন, কিন্তু এই যে পরের সাথে মিলালে এইভাবে লিখতে হবে, মিলানো যাবে না। জাল, র, এই 7টা হরফ এভাবে লিখতে হয়। তারপরে এখানে আপনাদের সবগুলো হরফ আবার শুরু মাঝের অবস্থায় সবগুলো আবার প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে। আপনারা কি এই ঘরগুলো পূর্ণ করবেন, সবগুলো লিখবেন এখানে আস্তে আস্তে শব্দগুলো, প্রথমে হরফগুলো দিয়ে আপনারা হরকত লিখতেও পারেন, নাও লিখতে পারেন, মানে জবর, জের, পেশ, জজম, এগুলো আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। যদি লেখেন আপনারা এটাও একটু প্র্যাকটিস হয় যেন, আপনারা লেখেন, সমস্যা নেই। তারপরে এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে, সকল খালি ঘর পূর্ণ করো, আস্তে আস্তে আপনার শব্দ দিয়ে দেওয়া আছে, বা তা আলিফ, এভাবে আলিফ তা বা, এই যে আপনারা লেখার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করবেন যে কোনটা কিভাবে লেখা হচ্ছে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। তাহলে এখানে এইভাবে তারপরে এখানে একটা করে শব্দ শেখানো হচ্ছে। প্রথমে তো স্বাভাবিক হরফগুলো মেলানো হয়েছে, প্রথম হরফ লেখা হয়েছে, তারপরে মাঝখানে হরফ কিভাবে লিখতে হয়, তারপরে শব্দ লেখা শেখানো হয়েছে। তারপরে এভাবে আপনার এই খালি এগুলো তো আপনাদের এটা এটা হালকা ভাবে লেখা আছে, এগুলো ঘোরাবেন, প্রথমে এটার উপর ঘোরাবেন, তারপরে ঘোরাবেন, তারপরে খালি ঘরগুলো কি ওগুলোই লিখবেন। এভাবে দিয়ে দেওয়া আছে। আস্তে আস্তে দেখেন শব্দ দেওয়া হয়েছে, এভাবে আপনারা কি আগে মূল লেখার উপর ঘোরাবেন, তারপর এখানে দেখেন একটা করে আয়াত দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, এখানে আয়াত দেওয়া আছে। এই আয়াতটা আগে এই লেখার উপর ঘোরাবেন, মূল লেখার উপর ঘোরাবেন, তারপরে এখানে ছাপ দেওয়া আছে, এরপর হালকা ভাবে এর উপর ঘোরাবেন, তারপরে আপনি কি নিচে লিখবেন, এখানেও একই ভাবে লিখবেন। সব শব্দগুলো এই যে এখানে যেভাবে লেখা আছে, এভাবে আপনারা কি নিয়ম চর্চা করবেন, খালি ঘরগুলো সবগুলো পূর্ণ করবেন, লিখবেন। তারপরে শেষে এই দেখেন শেষের দিকে কি দেখবেন যে একটা কোথায় এখানে সবগুলো এইভাবে লিখে দেওয়া আছে, বাক্য, বিভিন্ন বাক্য দিয়ে দেওয়া আছে। তারপরে দেখেন এখানে এখান থেকে একটা কি প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে এখানে। এখানে আর ইয়া গাঢ় ভাবে লেখা হয়নি, এখানে হালকা ভাবে লিখে দেওয়া আছে, যাতে আপনারা কি এই হালকা ভাবে লেখাটা আপনারা আগে লিখবেন।
লেখার পরে এই যে 3 লাইন, 3 লাইনটা আলাদা আলাদা বাক্য, তাই না? কারণ 3 লাইন আপনি পরে 3 লাইন লিখবেন, পরের 3 লাইনে 2বার লিখবেন, মানে এটাই আপনি কি পরে 2বার করে লিখবেন। এটাকে একটা প্রবন্ধ লিখছেন। প্রথমে আপনি হরফ শিখলেন, তারপরে কিভাবে মিলাতে হয় এটা শিখলেন, তারপরে শব্দ শিখলেন, তারপরে বাক্য বানানো শিখলেন, তারপরে একটা প্রবন্ধ কিভাবে লিখতে হয় এটা শিখলেন। এটা একইভাবে প্রবন্ধ, 4 লাইন, এখানেও 4 লাইন রাখা হয়েছে। এটার উপর আগে ঘুরাবেন, হালকা ভাবে যেটা দেয় এটার উপর ঘুরাবেন, তারপরে এখানে আবার কয়লেন, 5 লাইন দেওয়া আছে, পরে 5 লাইন লিখবেন। এটা আবার কয়লেন, 1 2 3 4 5 6 7 8 লাইন দেওয়া আছে, পরের 8 লাইন আপনি এভাবে ঘুরাবেন। 1 2 3 4 5 6 7 8 9। তো আপনারা এটা ঘুরাবেন, এইভাবে আপনারা কি প্র্যাকটিস করবেন, নিয়মিত লিখবেন। নিয়মিত লিখবেন, তা না হলে করার কোনো প্রয়োজন নাই। আপনারা নিয়মিত খাতায় লিখবেন, এটাতে লিখবেন, পারলে আরেকটা সংগ্রহ করেন, একটা শেষ হলে আপনারা নিয়মিত চর্চা করেন। আপনারা এই আরবি হাতের লেখা এত কঠিন না যতটা আমরা মনে করছি, অনেক কঠিন, কি হবে, এত কঠিন না। তো আজকে আমরা কি খত্তে নাসখ শিখলাম, এভাবে লেখে কি খত্তে নাসখ, যেটা কোরআন শরীফে আমরা দেখি এবং বিভিন্ন বইয়ে লেখা দেখি, সেইভাবে এটা আমরা লেখা শিখলাম। তো ঠিক আছে, আমরা সবাই এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।